এখন ইয়েস, স্টার নিউজ এখন দিনাজপুরে 26-এর নির্বাচনের প্রোগ্রাম করতে আজকে আমরা দিনাজপুরে এসেছি। সারা বাংলাদেশে ঘোরার পাশাপাশি আমরা দিনাজপুর সারা বাংলাদেশে আপনারা জানেন অন্যতম বৃহত্তম জেলা। এই বৃহৎ জেলার 13টি উপজেলা, 8টি পৌরসভা এবং 8টি উপজেলাই হচ্ছে সীমান্ত ঘেঁষা। নানান রকমের সংকট আছে, অনেক সুন্দর জায়গা, কিন্তু নানান রকমের সংকট। এই সংকট সম্ভাবনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা দেখে নিতে চাই একটি স্টোরি। গড়ে শহীদ ময়দান, যেখানে অনুষ্ঠিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত। একসঙ্গে নামাজ আদায় করেন প্রায় 7 লাখ মুসল্লি। মধ্যযুগীয় কান্তজীয় মন্দির, পূজা অর্চনার জন্য সারা দেশ থেকে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া রামসাগর দিঘি, সুখসাগর, নয়াবাদ মসজিদ সহ অনেক ঐতিহাসিক নিদর্শন। কৃষি সমৃদ্ধ এই জনপদ বিখ্যাত রসুন উৎপাদনে, লিচু উৎপাদনেও শীর্ষে। এছাড়া সুগন্ধি ধান ও কাটারিভোগ চালের জন্য দেশ জুড়ে সুনাম। বলছি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের জনপদ দিনাজপুরের কথা। প্রায় 33 লাখ মানুষের জেলায় সংসদীয় আসন 6টি। বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে দিনাজপুর 1 আসন। বেশিরভাগ সময়ে যেখানে জয়ী আওয়ামী লীগ প্রার্থীরা। বোচাগঞ্জ আর বিরল উপজেলা নিয়ে দিনাজপুর 2। এই আসনেও এতদিন আওয়ামী লীগের জয় জয়কার। আর সদর উপজেলার দিনাজপুর 3 আসনে রয়েছে ক্ষমতার পালা বদলের ইতিহাস। এমপি করলে তো যে বিদেশ থাকে, যে কাছে থাকবে তাকেই ভোট দিতে হবে। দিনাজপুর উন্নয়নের জন্য একটা ভালো প্রার্থী দরকার। অন্যদিকে চিরির বন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 4 আসন, আর পার্বতীপুর ফুলবাড়ি মিলিয়ে দিনাজপুর 5। এই 2 আসনে বরাবরই জনসমর্থন পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর 6, যে আসনে রাজনৈতিক বৈচিত্র্যের ইতিহাস। প্রাচীন জেলা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দিনাজপুরে। দীর্ঘদিন ধরে বন্ধ সেতাবগঞ্জ চিনিকল। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে দাঁড়াতে পারেনি অর্থনীতি। দেশের 2য় বৃহত্তম হিলি স্থলবন্দরেও নানা সংকট। বড়পুকুরিয়া কয়লা খনির তাপবিদ্যুৎ কেন্দ্র এই জনপদকে সমৃদ্ধ করলেও রয়েছে নানা অব্যবস্থাপনা। এছাড়া অপ্রতুল স্বাস্থ্যসেবা, পর্যটন শিল্পের দুরাবস্থা এবং সুপেয় পানির সমস্যায় জর্জরিত দিনাজপুরবাসী। পার্বতীপুর ফুলবাড়িতে এখানে কয়লার খনি আছে, তাপবিদ্যুৎ আছে, পাথর খনি আছে। এই খনিগুলো তো যাতে ভালো করে কাজকর্ম চলে। যারা রাজনীতি করে তাদের ব্যবসা প্রতি যোগ থাকা উচিত না। কয়লার পাশাপাশি গ্রানাইট, নুড়ি পাথর, সিলিকন, চায়না ক্লে ও মিনারেল ওয়াটার সহ মূল্যবান খনিজ সম্পদ থাকায় উত্তরের এই জনপদ ঘিরে সামনের দিকে শুধুই সম্ভাবনা। তাই সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। সর্দার মুহাম্মদ আরিফ, স্টার নিউজ। এই রিপোর্টটা আপনারা দেখছিলেন যে বাংলাদেশের অন্যতম বড় এই জেলায় এখানে রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার শিক্ষা, এখানকার স্বাস্থ্য, এখানে একটা মেডিকেল কলেজ আছে ঠিকই, তারপরও এখানে স্বাস্থ্য সংকট অনেক বেশি। এখানকার শিক্ষক সংকট থেকে শুরু করে শিল্প কারখানা সেভাবে হয় নাই। নানান রকমের প্রশ্ন এই জেলার মানুষের আছে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে যারা এই প্রশ্নের উত্তর দিবেন তাদের সাথে আগে পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বামে রয়েছেন আখতারুজ্জামান জুয়েল, তিনি সহসভাপতি জেলা বিএনপি দিনাজপুর। আমার ঠিক ডান পাশে রয়েছেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খায়রুজ্জামান, তিনি সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা। আমার ঠিক একেবারে বাম পাশে রয়েছেন আরিফ মুন, তিনি কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি। আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা এখানে আসার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণ নিয়ে আসতে পারেননি, অপারগতা প্রকাশ করেছেন। তো আমাদের এই অনুষ্ঠান 2টি ভাগে আমরা ভাগ করেছি। কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে যেটি আসছে, এখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলো আমাদের গেস্টদের কাছ থেকে শুনবো, তার উত্তর। আর আরেকটি পার্ট, আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে বসে আছেন আপনারা ঠিক করতে থাকেন যে আপনাদের কি প্রশ্ন আছে। আমরা কিছুক্ষণ পর মাইক্রোফোন আপনাদের হাতে তুলে দিব, আপনাদের প্রশ্ন আমাদের গেস্টরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জনাব আখতারুজ্জামান জুয়েল, আপনাকে যদি এই প্রশ্ন করি, আমরা রিপোর্টেও যেভাবে দেখাচ্ছিলাম এই অঞ্চলটা কৃষি নির্ভর অঞ্চল, এই অঞ্চলে এখনও কৃষকদের সেইভাবে উন্নয়ন যেটা বলেন সেই ভরসার জায়গাটা অর্জন করা যায় নাই। যারা ক্ষমতায় ছিলেন এতদিন আপনারা বলবেন যে আমরা তো ক্ষমতার বাইরে ছিলাম, কিন্তু ক্ষমতার বাইরে থাকলেও আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, আপনাদের অনেক জেল জুলুম, আপনাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে।
কিন্তু যেই প্রত্যাশা আপনাদের কাছ থেকেও ছিল সেটাও অনেকের অভিযোগ সেই জায়গায় আপনারাও কার্যকর ভূমিকা পালন করতে পারেন নাই, কি বলবেন? স্থান কাল পাত্রভেদে দিনাজপুর একটি কৃষিভিত্তিক অঞ্চল। যেহেতু এখানে বিগত দিন থেকে বা এখানে কোনো গ্যাসের যে প্রশ্নটা আপনি করলেন, এখানে গ্যাস নেই বা বিদ্যুৎ কম ছিল, এখানে শিল্প কারখানা গড়ে উঠতে আসলে পারেনি। দিনাজপুর জেলা বৃহত্তর কৃষির উপরেই নির্ভরশীল। এই কৃষিতেই এখানকার মানুষ চলে এবং কৃষিতেই ডেভেলপ করার চিন্তা ভাবনা করে। এই কৃষিকাজ করেই বা ব্যবসা বাণিজ্য করেই ছেলে মেয়েদেরকে লেখাপড়া, বহির্বিশ্বে গমন করা, এটা অতীব বাস্তব। এখানে যেরকম ধান, সুগন্ধি চাল, লিচু, আম এসবের উপরেই নির্ভরশীল। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন উৎপাদনও বেড়েছে, কিন্তু শিল্পাঞ্চল এখন আমাদের এখানে গড়ে ওঠেনি বা যারা উদ্যোক্তা তারা সেইভাবে এটা বেছে নেয়নি। হয়তোবা আগামী দিনে আমরাও দিনাজপুরবাসী চাই যে এখানে শিল্পাঞ্চল গড়ে উঠুক। আমি একটু এনসিপির যিনি প্রতিনিধি আছেন তার কাছে জিজ্ঞেস করি একই প্রশ্ন। সারা বাংলাদেশ দিনাজপুরের লিচু খায়, সারা বাংলাদেশ দিনাজপুরের চাল খায়। এখান থেকে যেই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় সেই উৎপাদিত খাদ্যপণ্যের প্রকৃত মূল্য এখানকার কৃষকরা পান না বলে অভিযোগ। কেন? আসলে যেই প্রশ্নটা আপনার, সেই প্রশ্নটা আমারও। এর দায়ভার কার উপরে যায়? যারা বিগত দিনে রাজনীতি করেছে তাদের উপর। তো আমি এই প্রশ্নটা তাদের উদ্দেশ্যে আমারও, যে আপনারা কি করেছেন বিগত 53 বছরে বাংলাদেশের জন্য, যে আমার জেলার চাল লিচুতে ভরপুর জেলার মধ্যে দিনাজপুর, এই স্লোগান আমরা দিতে পারি, কিন্তু যারা এই চাল এবং লিচু উৎপাদন করে তারা এর প্রকৃত মূল্য কতটুকু পায়? এর জন্য রাজনীতিবিদরা কি করেছে তাদের জন্য? তারা এলিট শ্রেণীর রাজনীতিতে বিশ্বাসী, শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে বসে। তারা কোনো সময় যা আমরা দেখিনি যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যায় কোনো কৃষকের কাছে বসে শুনছে যে কী কারণে আপনারা চালের ন্যায্য মূল্য পান না। আমরা যখন চাল আমরা কিনতে যাই বাজারে, উচ্চ দ্রব্যমূল্য দিয়ে কিনতে হয়, কিন্তু যে উৎপাদন করে তার অবস্থা দেখেন, মাটির বাড়ি থেকে টিনের বাড়িতে রূপান্তর হয়ে গেছে। তো সেই জায়গায় আমি মনে করি যে সুষ্ঠু রাজনীতি এই সমস্যার সমাধান দিতে পারে। দিনাজপুর যে সম্ভাবনার জায়গা, এখানে যদি রাজনীতিবিদরা স্বচ্ছ প্রচেষ্টার মাধ্যমে কাজ করে, জনগণকে নিয়ে কাজ করে, ইনশাল্লাহ আপনি যেটা সমস্যার কথা বলছেন, এটা আমাদের দিনাজপুরের একটি অনেক সমস্যাগুলির মধ্যে একটি সমস্যা। এই সমস্যার সমাধান দিনাজপুরবাসী পাবে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন আপনাদের কাছেও ঠিক একই প্রশ্ন, যে কেন এই জায়গাটায়, এই জেলায় এই দিকটা কোনো সময় সেভাবে মূল্যায়ন হয়নি? এখানে কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করার পর এই পণ্যটা নিয়ে যখন বাজারে যায়, সিন্ডিকেট করে কারা? এটা যদি আমাদের সুশীল সমাজ এবং রাজনীতিবিদ, চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী ভাইরা সকলেই মিলে যদি এটা খাতিয়ে দেখতে পারত, যে একজন কৃষক তার জমিতে এত কষ্ট করে ফসল ফলায়, কিন্তু যে সেই কৃষক যখন বাজারে নিয়ে ন্যায্য মূল্য পায় না, তার চোখের পানি নিয়ে বাড়িতে আসতে হয়। তো এটা আমি মনে করি এই এলাকার সুশীল সমাজ এবং ব্যবসায়িক ভাইরা এবং রাজনীতিবিদরা যদি ঐক্য হয়ে এটা খাতিয়ে দেখতে পারে যে সিন্ডিকেটটা কে করলো, যে আমরা আমাদের কৃষক ভাই বিক্রি করতে গেল ধরেন 1200 টাকা মন, এই ধানটাই কিন্তু যখন অটো মিলালোরা নিচ্ছে 600 টাকা আটকিয়ে রেখে কিছু তো বেশি দামে বিক্রি করতেছে। তো এটা একটা সিন্ডিকেটের কাজ করে। এই যদি সকলেই মিলে আমরা এই সিন্ডিকেটে বের করতে পারি, সকলেই মিলে যদি, আগের সেই সরকার তো নাই, এখন কারা করে? আসলে এখন তো কথা বলতে গেলে অনেক, আগে করছে এক গ্রুপ, এখন করতেছে আরেক গ্রুপ, কিন্তু এখন অন্তর্বর্তী সরকার আছে, ঠিক আছে। বলতে ভয় পান না? বলতে ভয় পাবো কেন? আসলে আমি পরিপূর্ণ বিএনপি ভাইদেরকে দোষ দিব না, কারণ তারা তো এখন ক্ষমতায় ভাবে আসেনি। তারপরেও আমি লক্ষ্য করেছি অনেক অনেক জায়গায় তারা যেহেতু একটা বৃহৎ দল, বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এখনো দখলে আছে। আচ্ছা, এই মুহূর্তে তাদেরকে দোষ এই জন্য দেওয়া যাবে না, তারা তো ক্ষমতা নেই। আর অন্তর্বর্তী সরকার, এটা অন্তর্বর্তীকালীন অল্প কিছুদিনের জন্য, আগামীতে দিনে যারা ক্ষমতা আসবে তারাই এটা পারবে একমাত্র যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দিনাজপুরের এই শস্য শ্যামলকে, দিনাজপুরের এই শস্যকে, দিনাজপুরের লিচুকে, ধানকে ন্যায্য মূল্যে গরিবের কাছে পৌঁছায় দেওয়ার। আচ্ছা, একটা প্রশ্ন আসছে আমাদের এনসিপির প্রতিনিধি, তিনি বলেছেন যে এটা যদি রাজনীতিবিদরা যদি ঐক্যবদ্ধ হয় এই সমস্যা মানে সমাধান করা সহজ, তাই তো? যদি সেইটা হয়
বিএনপির মতো বড় দল, সবচেয়ে বড়, সবার আগে এই প্রশ্ন ঘুরে ফিরে আমরা দিনাজপুরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম এখানে বিএনপির বড় দলের মধ্যে অনেকগুলো গ্রুপ এখানে কাজ করে। জামায়াতের যেটা দেখলাম এখানে আসার আগে আমি স্টাডি করতে গিয়ে দেখলাম যে তারা মোটামুটি গুছিয়ে ফেলেছে, ইসলামী আন্দোলন তারাও মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। বিএনপি কেন একটা শেপে এখনো আসতে পারে নাই? বিএনপি কেন এতগুলো মানে ভাগ হয়ে তারা বিভক্ত হয়ে কাজ করছে? বিএনপি একটি বৃহৎ দল, 17 বছরে বিএনপি নির্বাচন করতে পারেনি বা করতে দেওয়া হয়নি। প্রতি জেলায় বা প্রতি থানায় যেই ছেলেটির বয়স ছিল 12-13 বছর, 17 বছর তার প্লাস হয়ে গেছে। মানুষ রাজনীতি করে ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেই করে। তো বড় দলে আপনার অনেকেই নির্বাচন করতে চায়, এটাই স্বাভাবিক, আমিও চাই। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বা চেয়ারম্যান বেগম খালেদা জিয়া আছেন, ওনারা যাকেই নির্বাচন করে এখানে পাঠাবেন, ক্যান্ডিডেট হিসাবে দিবেন, বিগত দিনে যেভাবে বিএনপি একত্রিত হয়ে কাজ করে গেছে, হয়তো আগামী দিনের নির্বাচন হলে আবারও বিএনপি একত্রিত হয়ে কাজ করবে। কোনো সংকট এখন আপনাদের মধ্যে নাই এই জেলায়? বিএনপির মধ্যে সংকট কোনো নেই। এই ধরনের বিভিন্ন গ্রুপ থাকতে পারে। এই 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা অনেকেই নির্যাতিত। এখানে অনেক সাধারণ জনগণও আছে, দলীয় পর্যায়ে ছেলেপেলে আছে। এখানে যদি খোঁজ করে দেখেন, এখানেই কিন্তু এক একজনকার 30-35টা করে মামলা আছে। যারা দল করে বা দলের বাইরে যারা ছিল তারাও কিন্তু নির্যাতিত, নিপীড়িত। তারা অনেকেই ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, অনেকেই ভালো মতন মুভমেন্ট করতে পারেননি, অনেকেই স্ত্রী ছোট সন্তানকে রেখেও কিন্তু জেল খাটতে হয়েছে, বা বাবা মারা গেছে, মা মারা গেছে, তারা কিন্তু মাটিও দিতে পারেনি। এটা আপনারা সবাই অবগত আছেন। এটা চিত্র সারা বাংলাদেশেরই। এনসিপির যিনি প্রতিনিধি আছেন, আপনারা তো রাজনৈতিক দল হয়তো অল্প কিছুদিন হলো, তার আগে আপনার ব্যক্তিগত কোনো স্যাক্রিফাইস কি আছে? আপনি যে কারণে এই দলের এখন প্রতিনিধিত্ব করতে চান? আসলে রাজনীতির সাথে কোনোভাবেই বিগত দিনের সম্পর্ক ছিল না। আর স্যাক্রিফাইসের কথা বলতে গেলে আসলে কিছু কিছু বিষয় আছে অনেকগুলোই, যেগুলো সামনের দিনে বলা হবে। কিন্তু আমি তার আগেই আপনার যে কথা আমার আলোচক ভাই বললেন যে বিএনপির যে দ্বন্দ্ব, এখানে যে অনেকগুলো বড় দল, আমার মনে হয় এটা মাকে কথা বলতে হয় এই জন্যই বলা। কারণ এখানকার যে দ্বন্দ্বগুলো, এগুলো শুধুমাত্র আধিপত্য বিস্তার করার জন্য। আপনি এই পরিসংখ্যানে দেখেন, বিগত 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য তারা আন্দোলন করে কয়জনের জীবন দিতে হয়েছে, এবং এই 15 মাসে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য কতজনের জীবন দিতে হয়েছে। সেই জায়গা থেকেই মনে হয় যে ওনারাও বুঝতে পারছেন হয়তোবা আসলে এই দ্বন্দ্বগুলো যদি তারা কাটিয়ে ওঠে আমার দিনাজপুরের জেলার জন্য, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে এই অন্তর্কলনগুলো যদি না থাকে, তাহলে হয়তোবা যারা যেই জায়গার মানুষ হচ্ছে না কেন তারা খুবই শান্তিতে থাকবে। কারণ প্রত্যেকটি জেলার যেই সকল সমস্যা ফেস করতে হয় সাধারণ জনগণকে, তার 90%ই শুধুমাত্র রাজনৈতিক দলদের কারণেই, তাদের দ্বন্দ্বের কারণেই সাধারণ মানুষকেও জীবন দিতে হয়েছে, যার ইতিহাস আমরা বিগত দিনে দেখেছি। তো আমি আসলে কাউকে ওইভাবে হার্ট করে কথা বলতে চাই না, শুধুমাত্র এই কথাটা মানুষের জানা দরকার যে এই কারণেই বিএনপির মধ্যে এত দ্বন্দ্ব। না, বিএনপির মতো বড় দল, তারা এই যে 2014 ইলেকশন বা তারও আগে থেকে তাদের যে স্যাক্রিফাইস, সেটা কি আপনারা একেবারেই আমলে নিতে চান না? না না, আমরা কেন আমলে নিব না? আমরা তো তাদের কাছে অনুপ্রাণিত হই। আমি 24-এ এই আন্দোলনে নামছি কাদেরকে দেখে? আমি তো অনুপ্রাণিত তো অন্যান্য রাজনৈতিক দলকে দেখে। তাদের উপরে যেরকম নির্যাতন করা হয়েছে শুধুমাত্র বিরোধী দল থাকার কারণে, শুধুমাত্র জামাত এবং বিএনপি, এটা তো আগে এক ধরনের ট্যাগ দেওয়া হতো যে জামাত বিএনপি, শুধুমাত্র এই ট্যাগের কারণে যে কত মানুষকে গুম হতে হয়েছে, আমার চোখের দেখা কত ভাইকে নিয়ে যাওয়া হয়েছে, 10 দিন 12 দিন পর তাদের খোঁজ খবর পাওয়া হয়েছে। যারা টুপি পরতো, দাঁড়িয়ে রাখতো, তাদেরকে শুধুমাত্র জঙ্গি ট্যাগ দিয়ে এই কারণে উঠে নেওয়া হয়েছে। আমার ভাইদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। আমরা তো এই নির্যাতনগুলো দেখেই রাজনীতিতে এসেছি। আমরা তো তাদের স্যাক্রিফাইসকে কোনো কিছু ওভারলুক করতেছি না। আমরা শুধুমাত্র বলতে যাচ্ছি যে যেই সময়টা হাসিনা পার করে গেছে, আমরা চাচ্ছি আর কেউ যেন এই ধরনের কার্যকলাপ লিপ্ত না হোক। আমরা চাই একটি সুষ্ঠু রাজনীতি, যে রাজনীতি হবে গণমানুষের জন্য, যে রাজনীতি করে মানুষের উপকার করা যাবে। আর যদি কারো সিন্ডিকেট করার ইচ্ছা থাকে, আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম, আপনারা রাজনীতি থেকে বের হয়ে যেতে পারেন। ইসলামী আন্দোলন, আপনাদের এই 17 বছরে আপনাদেরও চেষ্টা ছিল, একটু বলবেন যে আপনারা কী ধরনের চেষ্টা করেছেন, বা ব্যক্তিগতভাবে আপনার কোনো স্যাক্রিফাইস এরকম আছে কিনা? জি, আমাদের এই 17 বছরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবসময় আমরা পদক্ষেপ নিয়েছি, আন্দোলন করেছি তাদের বিরুদ্ধে। 14 সালের নির্বাচনে
একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর শহরে পাতানো নির্বাচনের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করি। আসলে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিএনপি এবং জামাত তার এখানে প্রতিপক্ষটা ছিল, আমরা চতুর্থ পঞ্চম পর্যায়ে ছিলাম বিধায় আমাদের তারা ওইভাবে নজর দিতে পারে নাই। কিন্তু দিনাজপুরে ফ্যাসিস্ট বিরোধী যত আন্দোলন সংগ্রাম আমরা করেছি, রাজপথে ছিলাম। 18 সালের নির্বাচন এখানে আমি প্রার্থী যখন হই, যখন আমাদের সৈয়দ জাহাঙ্গীর আলম বসে যায় রবিবারে, বৃহস্পতিবারে আর রবিবারে ভোট, এই সময় বিএনপি কিছু আর করা সম্ভব ছিল না বিধায় আমি একাই প্রার্থী ছিলাম। তো ওই সময় কিন্তু আমাকে প্রশাসন যথেষ্ট আমাকে অত্যাচার করেছে। আচ্ছা, এই জেলার যতগুলো উপজেলা আছে সব উপজেলায় যতজন ডাক্তার থাকার কথা আমরা একটা পরিসংখ্যান নিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা হয়তো এই বিষয়ে একমত হবেন যে সেখানকার 70% ডাক্তার নাই, 30% ডাক্তার আছে। যেই হসপিটালে 50 জন ডাক্তার থাকার কথা সেই হাসপাতালে ডাক্তার আমরা কাগজে কলমে দেখেছি 15 জন, 12 জন, এবং তারাও সেখানে সময় দেন না। এখানে একটা মেডিকেল কলেজ হসপিটাল আছে ঠিকই, সেখানে ক্যাপাসিটি ধরেন 500 জন, রোগী 1000-এর উপরে। এই জায়গাটায় কোনো সময় কি আপনি নজর দিয়েছেন? মানে এখানে কি আপনি সরাসরি ভিজিট করেছেন কোনো সময়? আসলে এটি শুধু দিনাজপুরবাসীর মনে হয় অভিযোগ না, এটা সারা বাংলাদেশেরই একটা অভিযোগ। কারণ জনগণের অর্থে এই ডাক্তারেরা কিন্তু বেতন পায়, কিন্তু যে পরিমাণ সেবা বা আপনি যে কথাটি বললেন যে হাসপাতালগুলোতে ডাক্তার থাকে না, এটা বাস্তব। আমরা সুশীল সমাজেই হই আর রাজনীতিবিদই হই, আমরা কিন্তু সিভিল সার্জনের সঙ্গে কথা বলার চেষ্টা করি বা প্রিন্সিপালকে বলি ঢাকা থেকে তারা এখানে পাঠান, থাকতে চান না, তারা থাকতে চান না। না, এইটা একটু জোর দিয়ে আপনাদেরকে বলা এই কারণে যেহেতু আপনার দলের চেয়ারপারসনের একটা এখানে বেড়ে ওঠার একটা ইতিহাস আমরা জানি, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য তিনি এই জায়গার এবং তিনি একজন ডাক্তার, তার কথা আমরা জানি। তো আপনাদের একটা প্রভাব থাকার কথা এখানে, ওই হিসেব করে আরও বেশি ডাক্তার এখানে আনা উচিত ছিল বলে অনেকেই মনে করেন। আসলে 70টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু জীবন থেকে অনেক কিছু চলে গিয়েছে। আপনি যেই কথাটি আমার ছোট ভাই বলল, আন্দোলন আমি দেখেই করেছি। আমরা কিন্তু এই 17 বছর মানে তাদের জাতাকলে পিষ্ট হয়ে কিন্তু আমরা কিন্তু দিশেহারা হয়ে গেছিলাম। আমার এই দিনাজপুর মেডিকেল কলেজ আমাদের তৎকালীন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু স্থাপন করে গেছেন। উনি কিন্তু স্বাস্থ্য খাতে এখানে 6টিকে জায়গা দিয়ে উদ্বোধন করে গেছেন, যেরকম চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস, জিয়াহাট ফাউন্ডেশন, হোমিওপ্যাথি, এই টাইপের প্রতিষ্ঠানগুলো কিন্তু উনি জায়গা রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। এটা অনেকে জানেন না বা জানেন। এবং পরবর্তীতে বিএনপি এসে এখানে যে ইটগুলো ছিল সেগুলো কিন্তু আওয়ামী সরকার নিয়ে চলে গিয়েছিল। অনেক নেতার বাসায় কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজের ইটগুলা কিন্তু ছিল। ডাক্তারেরা হয়তো কিছুদিন থাকেন, তারপরে কিন্তু আবার ওনারা চলে যান, হয়তোবা তার স্ত্রী অন্য এক জায়গায় ঢাকায় আছেন বা সন্তানেরা ঢাকায় আছেন। এ কারণে আসলেই এটা তাদেরকে মনোনিবেশ করানো খুব কঠিন হয়ে যায়। তো এটা আমরা চেষ্টা করি। আমি একটু এনসিপির প্রতিনিধির কাছ থেকে শুনি, স্বাস্থ্যসেবা নিয়ে খোঁজ খবর রাখেন? আসলে আমার ব্যাকগ্রাউন্ডে হলো আমি একজন স্বেচ্ছাসেবী, আমি রক্ত নিয়ে কাজ করার 5 বছর পরেই এখানে আসছি। তো মেডিকেল নিয়ে আমার অবজারভেশন অনেক বেশি। আসলে সমস্যাটার মূল জায়গাটা অন্য জায়গায়। অনেকগুলো সমস্যার কথা ভাই বললেন, এগুলো সমস্যাগুলোর মধ্যে এক জায়গায়, কিন্তু সবথেকে বড় সমস্যা দিনাজপুর না, শুধুমাত্র ঢাকার বাইরে বিভিন্ন মেডিকেল কলেজগুলোর অবস্থা এরকম হওয়ার প্রধান কারণ প্রত্যেকটি ডাক্তার চায় তার হায়ার এডুকেশনের জন্য, এবং এই ফেসিলিটিসগুলো আমরা বিভিন্ন বিভাগে সাপ্লাই করতে পারিনি। এরই ব্যর্থতার দায় পুরো বাংলাদেশকে নিতে হচ্ছে। তো আমরা যদি ঢাকা থেকে ডিসেন্ট্রালাইজ করে এবং তাদের প্রত্যেকটা ডাক্তারকে ঢাকায় যে সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো যদি প্রত্যেক বিভাগে আমরা স্থাপন করতে পারি, আমাদের এই মেডিকেলের বেহাল দশা থেকে অতি সত্বর বাংলাদেশ উত্থাপন করবে। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এই বিষয়গুলো নিয়ে খুবই
খুবই বিস্তর আলোচনা হয়েছে আমাদের মধ্যে, এবং আমরা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর এরকম একটা প্রস্তাবও করেছি। তো ইনশাল্লাহ আমরা চাই যে সামনের দিনে শুধুমাত্র দিনাজপুর না, প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্যসেবা, যেগুলো গ্রামের স্বাস্থ্যসেবা, সেগুলোতেও যেন যথেষ্ট পরিমাণে, যেই পরিমাণ ডাক্তার থাকা দরকার, যেই পরিমাণ নার্স থাকা দরকার, যেই পরিমাণ সহযোগী থাকা দরকার, সবই যেন পায়। এবং সবথেকে বড় সমস্যা যে আমাদের কিন্তু নার্সিং কলেজের খুবই অভাব। এই নার্সিং কলেজগুলো আমাদেরকে আরও বাড়াতে হবে। আমরা যদি একটি স্থায়ী সমাধান চাই, আর যদি আপাতত কোনো সমাধান চাই যে আমি 10টা ডাক্তার লাগলো, আমি 5টা আনে দিলাম, কিন্তু এটা স্থায়ী সমাধান হবে না, তারা আবার সুযোগ পাইলে চলে যাবে। এবং এখানে আরেকটি বড় সমস্যা হলো সিন্ডিকেট, যারা এই সমস্ত জায়গায় থাকে ডাক্তারগুলো, তারা তো যেতে চায় ঢাকার দিকে, এই সিন্ডিকেটটাও সামলায় আমাদের কষ্টকর হলেও সত্য রাজনীতিবিদরা। এটা বিশাল সমস্যা। এটা বিশাল সমস্যা। যদি সেই দায় আপনাদের নাই, আপনারা এখন সরকারে আছেন বলা হয়, আপনাদের এখন অনেক প্রভাব আছে। তো সরকারের থেকে আপনারা এই জায়গার জন্য কোনো কিছু করার কি প্ল্যান বা পরিকল্পনা কি করেছেন কোনো সময়? জি, আমরা সরকারে আছি। আমরা মনে করছি যে বাকি যত রাজনৈতিক দল আছে তাদের সরকারে তারাও আছে, এবং আমাদের থেকে তাদের পার্সেন্টেজ বেশি আছে। কারণ যেই সরকার আছে এগুলো তো আমাদের বাইরে না, আমার বাইরে সরকার না, বিএনপির বাইরেও সরকার না, ইসলামী আন্দোলনের বাইরেও সরকার না। তো সরকারে তো সবাই আছে, এর দায় শুধুমাত্র আমি অবশ্যই দায় নিচ্ছি, যেহেতু আমরা সরকারে আছি। তো এর দায় আমি নিচ্ছি, কিন্তু এর থেকে বেশি দায় তাদের উপরেও দিচ্ছি। কারণ তারা কি করছে, তারা শুধুমাত্র নিজেদের এক আধিপত্য বিস্তার করার জন্য, নিজেদের সিন্ডিকেট সামলানোর জন্য ব্যস্ত, কিন্তু এইসব দিকে তাদের কোনো নজর নেই। আজ 15-16 বছর ধরে কয়টি আমরা আন্দোলন দেখেছি মেডিকেলের জন্য, বিভিন্ন রাজনৈতিক দলের জন্য। আমাদের মেডিকেলের এত বেহাল দশা। আমি মেডিকেলে গেলে একটি কথা পরিচালককেও বলছি, আপনি যদি যান, সময় হয়, আমি আপনাকে অনুরোধ করব আপনি মেডিকেল যেন যান। মেডিকেলে গেলে দেখবেন 2টা ভাগে ভাগ করা, একটা হলো প্রশাসনিক এলাকা, আর একটা হলো সাধারণ মানে রুগীদের এলাকা। সেই জায়গাটায় গেলে আপনি দেখতে পাবেন যে প্রশাসনিক এলাকাটা মনে হবে ইউরোপ আমেরিকার কোনো একটা হাসপাতাল, আর সাধারণ এলাকাটা মনে হবে যে এটা আসলেই বাংলাদেশের একটা হাসপাতাল। কেন একই বিল্ডিংয়ে এইভাবে করে 2ভাবে করে কেন থাকা যায়? তাদের কাছে যখন এরকম প্রশ্ন করা যায়, তারা কোনো সদুত্তর নেই। তাদের কাছে যখন প্রশ্ন করা যায় আপনারা যথেষ্ট লোকবল কেন নিয়োগ দেন না, তারা বলে আমাদের উপরে প্রেশার আছে। এই প্রেশারগুলো কারা? তারাও কেন শিওরলি বলে না যে এই প্রেশারগুলো দেয় কাদেরকে তারা? কারণ এগুলো তো সাধারণ জনগণের সমস্যা হয়। আমরা যখন মেডিকেলে যাই বসে ভাত খেতে পারি না, কিন্তু তার রুমে যায় আপনি দেখবেন ভাত কেন, ওখানে একটা কি বলি পার্টির আয়োজন করতে পারবেন আপনি, এরকম একটা পরিবেশ। তো একই জায়গায় তাহলে এটা কম বড় বৈষম্য। এই নিয়ে কয়টি রাজনৈতিক দল তাদের সাথে আলোচনা করেছে? হ্যাঁ, রাজনৈতিক দলরা তাদের সাথে আলোচনা করতে যায়, কোন টেন্ডারটা কীভাবে করে কাকে দেওয়া হবে, কীভাবে করে আউটসোর্সিংয়ের লোক আমার লোকগুলোকে নিয়োগ করা হবে, কীভাবে করে প্রত্যেকটা আউটসোর্সিংয়ের বেতন থেকে 2-1000 করে আমার পকেটে ঢুকবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু সাধারণ জনগণের জন্য কেউ আওয়াজ তোলে না। আচ্ছা, ইনশাল্লাহ সামনের দিনে আমরা এগুলো নিয়ে বিস্তর কাজ করব। আগামী 1 বছরে আপনাকে ইনশাল্লাহ রেজাল্টও আমরা দিব ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন, আপনারা মেডিকেল কলেজ বা এখানকার স্বাস্থ্যসেবা নিয়ে আপনারা কতটা হ্যাপি? আমি দিনাজপুর মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালে মাসে কমপক্ষে 2বার যাই। আমি রুগীদের খোঁজ খবর নিই, শুধু আমার নির্বাচনী এলাকা নয়, এই 13 থানার রুগী থাকলে আমি জিজ্ঞেস করি কি অবস্থা। আমি প্রায় 1 যুগ থেকে এই মেডিকেল সদর হাসপাতাল ঘোরাঘুরি করি, কিন্তু আমি আমার কথা কষ্ট হলে কাকে বলবো? আজকে যে একটা বলার পরিবেশ পেয়েছি সেজন্য বলি। এটা আমাদের এনসিপির ভাই, যুবশক্তির ভাই যে বলল যে একটি হাসপাতাল 2 রকম ব্যবস্থা। এই হাসপাতালে এমনও রোগী দেখেছি আমি, সে মেঝেতে শুয়ে আছে। আমি ওই বিভাগের প্রধানকে যা জিজ্ঞাসা করি এবং সরাসরি জিজ্ঞাসা করেছি যে হাসপাতালটা সরকার দিয়েছে কেন? যাদের টাকা আছে পয়সা তাদের জন্য তো আছে ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল। আমার 2টা জায়গায় প্রশ্ন। একটা হলো এই হাসপাতাল গরিবদের জন্য করা হয়েছে, গরিবদের সুচিকিৎসা হচ্ছে না কেন? এবং সরকারের টাকা খেয়ে, অর্থাৎ আমাদের ঘাম ঝরার অর্থ দিয়ে তারা বেতন নিয়ে তারা বাইরে ব্যক্তিগত প্রাইভেট হাসপাতালে ভালো চিকিৎসা দেয়, এই মেডিকেল কলেজে সুচিকিৎসা দেয় না কেন? এখন আমি রাজনীতিবিদদের এই ব্যাপারে একটা প্রশ্ন করতে পারি। কী প্রশ্ন করবো? রাজনীতিবিদদের তো ঘুম থেকে উঠে 12টার সময়। কোনো মেডিকেল কলেজে আমার জানা মতে, আমি কমপক্ষে 10টা মেডিকেল আমার যাওয়ার সুযোগ হয়েছে, কোনো মেডিকেলে কোনো কর্মকর্তা, কোনো কর্মচারীরা আসে, বিশেষ করে যারা ডাক্তার সেবা দেয়, যারা আমাদের সেবক আমরা বলি, তারা 12টা-1টার আগে কেন হাসপাতালে আসে না? আজ পর্যন্ত তাদেরকে এই প্রশ্নটা কেন করা হয়নি ভাই? আজকে তারা ওইখানে নামকে হস্তে ডিউটি করে, এরপরে তারা প্রাইভেট ক্লিনিকে এসে, হাসপাতালে এসে দিব্যি চিকিৎসা করতেছে। আজ পর্যন্ত কি কোনো জনপ্রতিনিধি তাদেরকে এই প্রশ্নের কাঠগড়ে তোলা হয়েছিল?
তুলেছিল কি তারা? আজকে না, উনি তো বললেন যে আপনারাও তো সরকারের পার্টে আসছেন, এখন একটু যেটুকুই হোক আমি আপনার এখন এখন একটু শক্তি আমার আছে পক্ষ না? থেকে বলি, 5 আগস্টের পর স্বাভাবিকভাবে সবারই অন্তর্ভুক্ত একটা সাহস, কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি 2-1টা ডাক্তারকে একটু কড়া ভাষায় বলেছিও যে আপনি তো একজন এখানকার কর্মকর্তা, আপনি কিন্তু দায়িত্বশীল, আপনি একটা বেতনভুক্ত, এই সেবাটা আপনার আগে দিতে হবে, এরপর আপনি ক্লিনিকে যান, অন্য জায়গায় যান। চিকিৎসা খাতটা আসলে দিনাজপুরে ঘোরা বেশি হয়েছে। দিনাজপুর যেটা দেখেছি একেবারে খুবই অবস্থা খারাপ চিকিৎসার দিক দিয়ে। এটা জনপ্রতিনিধিরা যদি চেষ্টা করে, বিগত 17 বছর গেছে, তার কথা বলে তো লাভ নাই। আমরা তো ওইরকম মানুষকে ভোট দেই, যাকে ভোট দেওয়ার পর নির্বাচিত করার পর তার ছায়াটা আমরা পাবো না, সে টাকা পয়সা থাকবে। আপনি কাকে অভিযোগ করবেন? এমন একটা জনপ্রতিনিধি করার দরকার যে জনপ্রতিনিধি এগুলো আমাদের খেয়াল করবে। মেডিকেলে জনপ্রতিনিধি কমপক্ষে মাসে 3 বার তার যাওয়ার দরকার। যে কী অবস্থা, একটা জনপ্রতিনিধি যদি তার সদিচ্ছা থাকে, শিক্ষা এবং এই চিকিৎসা ব্যবস্থা এই দেশের জন্য, জনগণের জন্য, এই এলাকার জন্য অনেকটাই উন্নত হবে, এটা আমি মনে করি। স্থানীয় সরকার নিয়ে অনেক প্রশ্ন আছে। স্থানীয় সরকারে বাংলাদেশে যেভাবে হয়, স্থানীয় সরকারে ধরেন একদম নিচে থাকে একজন মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপরে থাকে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার থাকেন। এখন ওই কাঠামোটা নাই। কিন্তু এই যে যারা আসলে মূল এই জেলার যারা সুবিধা নিতে চান, যে একজন জন্ম নিবন্ধন একটা সার্টিফিকেট নেবে, একজনের ধরেন যে একটা ভিজিডি ভিএসএফ কার্ড নেবে, একজন ওই যে মাতৃসেবা এক ধরনের কার্ড থাকে, এই কার্ড নিতে গেলে তারা যে ভোগান্তির শিকার হয় এবং যে ধরনের বৈষম্যের শিকার হয়, সেটা কি কোনো পরিবর্তন হয়েছে? আপনি যে প্রশ্নটি রাখলেন, এর মধ্যে কিন্তু আমরা কিন্তু যাইনি। কিন্তু আসলে একটা জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি না হলে, তারা এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় যান নাই, কিন্তু বিএনপির অনেক প্রভাব সবাই বলে। বিএনপির প্রভাব, যেহেতু বিএনপি অতি পুরাতন দল, জনগণের দল, জনগণের জন্য কথা বলে। বিএনপি কখনো প্রেশারাইজ দিয়ে কোনো কাজ করেনি বা করে না। এই জন্য বিএনপি বারবার বলতেছে একটা নির্বাচন দাবি করে আসছে। থানা এখন জনগণের সরকার, কথা বললে থানা শোনে না? না, থানায় সেই ধরনের কথা শোনার কথাও না। কাদের কথা শোনে? এখন সরকার আছে, সরকারের কথা শোনে না। সরকারে তো আমার স্নেহের ছোট ভাই, উনারা সরকারে আছে, এনসিপির কথা শোনে। আমার এই ভাই হাত পাখা মাখার কথা শোনে। বিএনপি তো কেউ নেই সরকারে, বিএনপির কেউ নাই সরকারে। আচ্ছা, প্রশাসন, আমরা আপনাদের কাছে স্নেহের ছোট ভাই বারবার একটা কথা বলতেছিল, আধিপত্য আর টেন্ডার। আমি জানি না এই ভাইয়ের বয়স কতদিন হলো, আমার কিন্তু 60 বছর চলছে। ভাই কিন্তু প্রথমে একটি কথা বলছে যে আমি রাজনৈতিকবিদদের আন্দোলন দেখে কিন্তু আমি 5ই আগস্টে আমি কিন্তু সম্পৃক্ত ছিলাম। আমরা দেখেছি জনগণের না বলার কথাগুলা কিন্তু আপনাদেরকে দিয়ে বলা। আমি মনে করি আপনারাও কিন্তু সেই কথাগুলো প্রকাশ করেননি। হ্যাঁ, আপনাদেরও দায়বদ্ধতা আছে, গণমাধ্যমের আছে, এবং সেইভাবেই গণমাধ্যমকে ওইভাবে প্রেশারাইজড করা হয়েছে সেই সময়। আপনারাও জানেন, বাস্তবতা আমরা সবাই জানি। কিন্তু এখন যেহেতু একটা কথা বলার সময় এসছে, এখন সবাই মানুষ মন খুলে কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, গণমাধ্যমের উপরে এখন কোনো প্রেশার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দলীয়ভাবে বিএনপি একটা বড় দল, বিএনপির যে প্রভাব এই প্রশাসনের উপরে থাকার কথা বা প্রশাসনের উপর আছে বলে অনেকেই মনে করেন। আপনি বলছেন যে সেই জায়গায় বিএনপির ওইরকম প্রভাব নাই। না, বিএনপির প্রশাসনের উপর ওইভাবে কোনো বিএনপির প্রভাব নেই। আমরা বারবার আবারও বলছি, নির্বাচন দাবি করতেছি। নির্বাচিত সরকার আসলে অনেক কিছুই করা যায়, অনির্বাচিত সরকার বা বাইরে থেকে কিন্তু অনেক কিছু করা যায় না। প্রশ্ন হচ্ছে যে দিনাজপুর এত বড় জেলা, আওয়ামী লীগের সময় যেভাবে এই জেলাকে নিয়ন্ত্রণ করত গুটি কয়েক লোক, এবং সেইভাবে তারা তাদের প্রশাসন, তাদের তদবির, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ব্যবসায়ী সেভাবেই তারা পরিচালিত করত, সেই জিনিসটা এখন কারা করে? আমার তো মনে হয় না যে এখানে আধিপত্য করে। এখন তো সেই টাইপের 17 বছরে তাদের তো সারা বাংলাদেশে বিরোধী দল বলতে কিছু ছিল না। তারাই নির্বাচন করে, তারাই কাজটা, সেই বরাদ্দ তো এখনো হয়, সেই বরাদ্দ হয়, সেই বরাদ্দতে হয়তো তারা প্রশাসক যারা আছে, যারা হাসপাতালের পরিচালক আছে, এনসিপি বা জামাত বা ইসলামী, সেটা বলতে পারবো না কে করে। কিন্তু এই কাজগুলো যেহেতু টেন্ডারে, উনি বললো যে টেন্ডার হয়, এখানে ইজিবি সিস্টেমে অভিজ্ঞতা সম্পন্ন দেখে দেওয়া হয়, তারা কিভাবে করে এটার সঙ্গে সম্পৃক্ততা না। আচ্ছা, আমরা একটু শুনি তার কাছ থেকে। জি, ঠিক আছে। জি, তো আসলে আমি কিন্তু কোনো
নির্দিষ্ট দলকে বলিনি যে তারা যায় টেন্ডারবাজি করছে বা তারা যায় সেখান থেকে ওই লাইসেন্স এখান থেকে 2-1 টাকা বা 2,000 টাকা প্রত্যেক ব্যক্তি আউটসোর্সিং থেকে যায় নিয়ে আসছে। এটি কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলিনি, এটি রাজনৈতিক দলরা করে, এটাই বাস্তবতা। আর দ্বিতীয় কথা, আমি যদি এখন দিনকে দিন বলি, এর জন্য আমার মানে প্রভাব বিস্তার দরকার পড়বে কেন? আমি যদি ন্যায্য কথা বলি আমার প্রভাবের দরকার আছে। আমি যদি দিন বলি, এখন পাগল ছাড়া কেউ অন্য কেউ বলবে না এখন রাত, এখন তো দিন। তো আমি যদি ন্যায্য কথা বলতে চাই তো এর জন্য আমার প্রভাবের মনে হয় না দরকার আছে। তার মানে এখন সবাই ন্যায্য কথা বলছেন, আপনার কি এই বিষয়ে কোনো মতামত? সবাই বলছেন এই বিষয়ে মতামত, আমি জুয়েল ভাইয়ের সাথে একটু দ্বিমত। আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক ক্ষেত্রে আমি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে আমাকে যাইতে হয়, আমি কিন্তু যাই দেখি ওই তার সাথে আমার বিএনপির আরেকজন বসে আছে। আচ্ছা, অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমাকে সুযোগ দেন না বা পরে আসেন। তো তারা যদি চেষ্টা করে, যেহেতু তাদের একটা প্রভাব, তাদের একটা আধিপত্য বলেন বা তাদের একটা পেশাশক্তি যাই বলেন, তারা যদি চেষ্টা করে যেরকমভাবে বিএনপি নির্বাচন বলতেছে, এর থেকে যদি আরেকটু প্রশাসনকে যদি তারা মানে ভালো কাজ করতে বলে, একটু দিক নির্দেশনা দেয়, তত অনুযায়ী প্রশাসন চালাতে পারে, তা আমার মনে হয় জনগণ কিছু উপকৃত হইতো। নির্বাচন তো হবেই, নির্বাচন যখনই হয়ে যাবে, কিন্তু নির্বাচন নিয়ে আপনাদের কোনো উৎসাহ নাই? না, আমাদের অবশ্যই উৎসাহ আছে। আমাদের আমির এবং আমাদের দল আগে সংস্কার চাচ্ছে, বিচার কাজটা প্রকাশ্য চাচ্ছে, এরপর নির্বাচন ডিসেম্বরে হোক, জানুয়ারিতে অসুবিধা কি? কিন্তু এত কষ্ট যে জুলাইয়ের ছাত্ররা করলো, এর একটা আমরা চাই, আইনি ভিত্তি চাই। জুলাই সনদের ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচন একটা চাই। নির্বাচন ছাড়া, জনপ্রতিনিধি ছাড়া কাজ হবে না, এটা জানি। কিন্তু আমি জুয়েল ভাইয়ের সাথে একটু একসেপ্ট করি যে আপনারা যে অফিসগুলো যে বসেন, আপনারা একটু ভালো পরামর্শ দেন, আশা রাখি আমরা উপকৃত হব। আসলে আপনার সঙ্গেও আমি দ্বিমত পোষণ করছি। আপনার পেশা, আমার পেশা, রাকিবের পেশা বা উনার পেশার সঙ্গে কারো পেশা মিলবে না। এটা ব্যক্তিগত, এক একজন এক এক ধরনের কিন্তু বিজনেস করেন। যিনি সাংবাদিকতা করেন উনি কিন্তু যাবেন না ওই মেডিকেল কলেজে, কিন্তু সংবাদ নেওয়ার জন্য যাবেন। যিনি ধান চালের ব্যবসা করেন উনি কিন্তু ধান চালের মার্কেটে যাবেন। যারা ঠিকাদারি করেন তারা কিন্তু ঠিকাদারি কাজে যায়। ইতিমধ্যে যারা বিশৃঙ্খলা করেছে বা এই ধরনের সম্পৃক্ততা ছিল অনেককেই কিন্তু বহিষ্কার করছে। আপনারা এটা দেখেছেন বা জানেন। না, ঠিক আছে, আপনার কথা বহিষ্কার করছে। আমি কিন্তু কথাটা তখন আরও একটু বলতে চাইছিলাম, সেটা হলো দেখেন যে উনি কিন্তু একটা প্রশ্ন করছে যে আপনাদের কোনো প্রভাব আছে কি না। আমি কিন্তু আসলে এই দিনাজপুরে পৌরসভার আমাদের প্রশাসক নিয়োগ দেওয়া আছে, অনেক ইউনিয়নে কিন্তু প্রশাসক নিয়োগ দেয় নেই। সেখানে আপনার যে বাজেটগুলো যাচ্ছে এখনও, আগে যেগুলো আমলিগ বাজেট নিয়ে বিভিন্ন জায়গায় দিত, আমরা কিন্তু অনেক ইউনিয়নে প্রমাণ পেয়েছি এবং দেখেছি যে আমার বিএনপি ওই ইউনিয়নের সভাপতির মাধ্যমে বিভিন্ন টিআর আরও কিছু বলে না, যেটা ওর নাম বাজেট হয় ইউনিয়ন থেকে, সেগুলো বাজেট তাদের ভিতরে বন্টন হয়। ওই লোকটাই, ওই নেতাই, ওই বিএনপির নেতাই যদি ওই চেয়ারম্যানকে বলে যে আমি এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন আপনাকে এই জন্ম নিবন্ধনের জন্য 20 টাকার উপরে টাকা নেওয়া যাবে না, এটা তো বলে না। ওই ইউনিয়নে এই নেতা যা বলে নাই যে একটা বিধবা কাঠ করার সময় দয়া করে বিধবা কাঠের একটা টাকাও নিয়েন না। ওই ইউনিয়নের ওই সভাপতি যা বলে নাই, ভাই আপনার সাথে আমি আছি, চলেন ন্যায্য বিচার যেন পায়, ইনসাফ ভিত্তির জন্য একটা মানুষ রায় পায়, এর জন্য আমি আপনার পাশে আছি, এরকম কোনো নেতা কিন্তু যা বলে নাই। কিন্তু নেতা গেছে তার ভাগটা চাওয়ার জন্য। একজন ইউনিয়ন সভাপতি সে যখন টিউনের কাছে যায়, টিউনও বলে চেয়ারম্যানের কাছে আসে, চেয়ারম্যানের কাছে যখন যায় কয় ভাই আমাদের হাত তো এখন বাধা, এখন বুঝতেই পারতেছেন যদিও কোনো সরকার ক্ষমতা নাই, ও ঘোষিত একটা সরকার আছে, বিএনপির নেতাকর্মী এরাই তো এসে আমাদের অত্যাচার করে। এটা আমার কানে শোনা ভাই, এটা আমার কানে শোনা। তাই দেখেন, আমরা রাজনীতি করি দেশের জন্য, কল্যাণের জন্য। আমরা যদি একটু স্বার্থপূর্ণ হই, আমরা যদি জনকল্যাণমূলক কাজ করি, তাহলে জনগণের লাভ হবে। আমি এটা আশা করবো আপনার কাছে। আপনি যে কথাটি বললেন যে ইউএনের কাছে বোঝা যায় যে আপনি বিভিন্ন অফিস আদালতে তাহলে যান। আমি আখতারুজ্জামান জুয়েল, আমি কোনো দিন ইউএন অফিসে এখন পর্যন্ত পা দেইনি। আমি প্রশাসকের ওখানে কিন্তু আমি যাইনি। কিন্তু আপনি যে কথাটি বললেন যে এখনও কিন্তু স্বৈর শাসকেই বলি আর ফেসি সরকারেই বলি, তাদের দোসররা কিন্তু এখনও রয়ে গেছে। আপনি কিছুক্ষণ আগে আপনি কিন্তু বলছেন বিএনপি একটি বৃহৎ দল, কারণ বিএনপির পিছনে এখনও কিন্তু লেগেই আছে, তো এটা বলা স্বাভাবিক। আমরা কি দিনাজপুরে
অতীতে যারা চাকরি করছে A to Z কি আমরা পরিবর্তন করতে পারছি? বা এই সরকার পরিবর্তন করেছে? করেনি, মুষ্টিময় কিছু করেছে। কারণ তারা বিগত দিনে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছিল এখনও তারা নিচ্ছেন, নিয়ে একটা রাজনৈতিক দলকে ক্ষতি করার চেষ্টা, সুনাম ক্ষতি করার চেষ্টা করছে। আমার মনে হয় আপনি দিনাজপুরের, আপনি খুব ভালো করে জানেন, আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। দিনাজপুর একটা অতিথিপরায়ণ জেলা বলা চলে। আমরা দিনাজপুরে কেউ আসলে অল্প সময়ের মধ্যে অতি আপন করে নিতে পারি না, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আমরা জুয়েল ভাইকে বলবো বেশি বেশি একটু দপ্তর আপনাকে যাইতে হবে মানুষের সেবার জন্য। আমরা যেহেতু একটা দলের সঙ্গে একটা সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ 36 বছর দলের সঙ্গে, আমরা কিন্তু অনেক কিছু বলতে চাইলে বলতে পারবো না, কিন্তু আমাদের পারমিশন নিয়ে। আজকে আমি যদি এখানে আমি মানে আমার ইচ্ছাগত কিছু কথা বলতে চাই, আমি কিন্তু বলবো না, পারবো না। কিন্তু আমি যদি বলেন না এই নির্বাচন মানি না, পরে হোক, আমি কিন্তু পারবো না। আমরা একটা ধারাবাহিকভাবে আমরা কিন্তু চলি, কিন্তু এটা সবাই চেইন অফ কমান্ড আমরা চলি। আমাদের যতটুকু জনগণের বারবার দেশনেত্রী বেগম খালেদা তারেক রহমান কেন্দ্রীয় পর্যায়ে যেভাবে করে বলতেছে, আমরা কিন্তু সেভাবে কাজ করে যাই। ব্যক্তিগতভাবে আমরা সেই জনগণের সেবার সঙ্গে সম্পৃক্ততা আছি, দলীয়ভাবেই আছি, ভবিষ্যতে ছিলাম, আগামী দিনে থাকবো। দর্শক সারি থেকে কয়েকজনের প্রশ্ন নিতে চাই। ইসলামিক আন্দোলন আর এনসিপির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, চকলেট আপা, এই তিনজনে মিলে দিনাজপুরের 10টা অলাভজনক প্রতিষ্ঠান দিয়েছেন, মেডিকেল কলেজ বাদে। মেডিকেল কলেজ সম্পূর্ণ সরকারিভাবে পরিচালিত হয়। 10টা অলাভজনক প্রতিষ্ঠান সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান, এবং সবচেয়ে উন্নত মানের হচ্ছে জিয়া হার্ট ফাউন্ডেশন। এটা আমরা দিনাজপুরবাসীর জন্য গর্ব আর কি। এরকম 10টা প্রতিষ্ঠান বিএনপির ওসিলায় হয়েছে, আপনাদের এরকম দিনাজপুর নিয়ে কি চিন্তা ভাবনা? আমার ভাই সুন্দর প্রশ্ন করছে। 10টা প্রতিষ্ঠান বিএনপি এই দিনাজপুর দিয়েছে। আসলে আমি তার সাথে একটা যোগ করি যে একজন একটা ঘোড়া কিনলো, ঘোড়াকে যদি খাবার না দেয়, ঘোড়া দিয়ে কি কাজ, ঘোড়ার পিঠে উঠা যাবে? উঠা যাবে না। 10টা প্রতিষ্ঠান বিএনপি দিয়েছে, আমরা বিএনপিকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তবে এই প্রতিষ্ঠানগুলো দিনাজপুর হওয়ার পর এটাও বাস্তব বিএনপি ক্ষমতায় কম ছিল, কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা অপব্যবহার বলেন যেভাবে হোক এই প্রতিষ্ঠানগুলো স্বচ্ছভাবে ব্যবহার করা হয়নি। আমরা যদি এখন কে ক্ষমতা আসবে পরের কথা, যদি আমরা আসি আপনাদের এই 10টা প্রতিষ্ঠানকে ওই আমরা আমলিকের মতন যে হাট পর্যন্ত নাম বন্ধ করে দিয়ে আমার নামে আমার বাবার নামে এরকম করব না। মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ইসলামী মেডিকেল কলেজ আমরা করব না, সেই নামেই থাকবে। তবে ওই যেখান থেকে আপনারা শেষ করছেন ওইখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আপনার এখন 50 জন ডাক্তার আছে, সেখানে 200 ডাক্তার রূপান্তর করবো ইনশাল্লাহ। এবং তারা কাজ করবে কিনা সেটা আমরা নিজের নজরদারি করব। আমরা শুধু ডাক্তার দিয়ে আর দেখবো এরকম না। আপনার হার্ট ফাউন্ডেশনের আপনারা তো জানেন কিনা জানি, তাদের রুগী ওইখানে ভর্তি করেছিলেন, দেখেন কি অবস্থা। এত সুন্দর ব্যবস্থা আছে, এত সুন্দর মেশিন আছে, কিন্তু ওগুলো চালানোর মতো লোক নাই। এইবার তো দায় কে নেবে? আমি যদি যেই জিনিসটা চালাইতে পারবো না সেটা আমি কেন করবো ভাই? আপনাদেরকে ধন্যবাদ জানাই। যদি আমাদের দল ক্ষমতায় আসে, হার্ট ফাউন্ডেশন যা আছে তাতে উন্নত করাবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আসলে বিএনপি একটি লম্বা সময় আমাদের এখানে ছিল, আমাদের এই আসনে বিএনপির বিভিন্ন প্রার্থীরা একটি লম্বা সময় পেয়ে তারা এরকম 10টা প্রতিষ্ঠান করছে। আমরা চাই আমরা যদি একটিবার আসি ইনশাল্লাহ এর থেকে বেশি কিছু করার চেষ্টা করব। এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দিব না আমরা কি প্রতিষ্ঠান করব বা কি করব না, এটাও আপনাদের কাছে পরামর্শ নিয়েই করব। আমরা আমাদের মন মতোই কিছুই করব না। এবং আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব এবং কয় টাকা বাজেট আসলো, কয় টাকা খরচ হবে, এগুলোরও একটা তালিকা করে দিব। যেটা আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোরও যেন হয়, যে এইগুলোতে যে বাজেটগুলো আসে এই বাজেটগুলো কি হয় না হয় একটু আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমি জুয়েল ভাইয়ের কাছে একটা প্রশ্ন দিতে চাই। দেশ স্বাধীন হওয়ার 53 বছরের 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন আপনারা বিএনপি, আপনারা 31 দফার দাবি দিচ্ছেন, হ্যাঁ, যে আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু আমরা সাধারণ জনগণ কিভাবে বুঝবো যে নির্বাচন হওয়ার পরে আপনারা এটা কিভাবে 31 দফার বাস্তবায়ন করবেন? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 31 দফা বাস্তবায়নের জন্য এখানে কিন্তু নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত কিন্তু এই 31 দফায় দেওয়া আছে কিন্তু। আর আপনি যেটা চ্যাম্পিয়নের কথা বললেন সেটি তো কিছু হিসাব নিকাশ অন্য কিছু থেকেই থাকে, কারণ আমরা একে অপরের প্রতি লেগেই থাকি দীর্ঘদিন। আপনি যেটা বললেন আমরা কিন্তু 17 বছর একটানা ছিলাম না, কিন্তু আমরা কিন্তু থেমে থেমে আছি।
অবশ্যই বিএনপি জনগণের দল, এই সাধারণ জনগণ বিএনপির কাছে আশা করে, বিএনপির কাছে প্রত্যাশা করে ইনশাআল্লাহ আগামী দিনে অতীতের ভুলভ্রান্তি থেকে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, এই দিনাজপুর জেলা যেহেতু লিচুর জন্য বিখ্যাত, সুগন্ধি চালের জন্য বিখ্যাত, এই বাজারটাকে সিন্ডিকেট অর্থাৎ সুষ্ঠু ন্যায্য মূল্য পাচ্ছিলাম না আমরা। তো এই ন্যায্য মূল্য পাওয়ার জন্য দিনাজপুর জেলাকে কোনো দল সুষ্ঠুভাবে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তো সামনে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আপনাদের 3 জন প্রতিনিধির মধ্যে যদি কোনো একটি দল ক্ষমতায় আসে, তাহলে এই দিনাজপুর জেলাকে, দিনাজপুরের লিচু, সুগন্ধি চাল যে কৃষক বান্ধব যেতে তো এটাকে বাজার ন্যায্য মূল্য পাওয়ার জন্য কি করবে তার দল? আপনি যে সিন্ডিকেটের কথা বললেন, আসলে এটা কিছুটা সম্পৃক্ততা আছে। আপনি দেখেন, একটি চাল বা একটা ডাল বা অন্য কিছু উৎপাদন, লিচু উৎপাদন হয়ে এগুলো কিন্তু কিছু জিনিস আছে পচনশীল। আমরা কিন্তু শুধু দিনাজপুরে সীমাবদ্ধ না, এই দিনাজপুরের লিচি কিন্তু সারা বাংলাদেশে যায়। এই জন্য কিছু একটা সময় উপযোগী থাকে যে এই সময়ের মধ্যে বিক্রি না করলে এটি নষ্ট হয়ে যায়। এই জন্য কমে হোক আর ইয়েতে হোক আমরা কিন্তু ছেড়ে দিই। আমরা কিন্তু ঢাকা পর্যন্ত বা চিটাগাং পর্যন্ত কিন্তু আমরা নিয়ে যেতে পারি না। এর মধ্যে সম্পৃক্ততা আছে, অবশ্যই 31 দফার মধ্যে আছে। বিএনপি অবশ্যই আগামী দিনে শুধু কৃষি না, আমি বললাম এখানে প্রত্যেকটি বিষয়ে এখানে কিন্তু উল্লেখ করা আছে। আগামী দিনে বিএনপি চেষ্টা করবে। আমি যেহেতু দিনাজপুরবাসী, এখন আপনারা যদি সিন্ডিকেট ঢাকা বা চিটাগাংয়ের কথা বলেন, সেটা রাজনীতিবিদরা আছেন বা বিভিন্ন পর্যায়ে লোকেরা আছেন, আসলে অত দূর আমার হাত যাওয়ার ইয়ে না। দিনাজপুরে উন্নয়নের জন্য এখানে আমাদের ইসলামী আন্দোলন উনি আছেন, এনসিপি আছেন, ওনারা যদি আগামীতে ক্ষমতায় আসে দিনাজপুরে উন্নয়নের জন্য বিএনপি যদি সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ বিএনপি দিনাজপুরে উন্নয়নের জন্য সহযোগিতা করবে। এখানে কয়েকটি দলের রাজনীতিবিদ আছেন, আপনারা অনেক কথাবার্তা বললেন, কিন্তু দিনাজপুরের যুব সমাজ নেশার মধ্যে নিবৃত্ত হয়ে গেছে, নেশার মধ্যে আকৃষ্ট হয়ে গেছে। তাদের শুধু চিন্তাভাবনা কিভাবে আমি একটা পুড়িয়ে খাইতে পারবো, কিভাবে একটা আমি ডাল খাইতে পারবো, এতটুকুই চিন্তাভাবনা। এই চিন্তাভাবনাটা তাদেরকে কিভাবে নেশা থেকে কাছে নিয়ে আসায়, নেশা থেকে ভালো করা যায়, এইটা নিয়ে আপনারা কেউ আলোচনা করলেন না। মাদক ব্যবসায়ীদের তবে কঠোরভাবে আপনাদেরকে আন্দোলন করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আমি আশেপাশে দেখছি যে দেখা যাচ্ছে প্রশাসন ভালো চেষ্টা করতেছে, চেষ্টা করার পরেও কিন্তু রাজনীতিবিদরা হয়তো ফোন করতেছে, তাদেরকে ছেড়ে দিতেছে। আসলে আমরা এখানে অনেক যুবক ভাই আছি, আমার আক্তার ভাই আছে, এনসিপির তরুণ ভাই আছে। মাদক দিনাজপুরের জন্য অনেক বড় একটা ক্ষতিকারক। এটা শুধু দিনাজপুরের নয়, দেশের ক্ষতিকারক, আমার ভাইয়ের জন্য, আমার পরিবারের জন্য অনেক বড় ক্ষতিকারক। এটা জনপ্রতিনিধি যে থাকবে এখানে আগামী নির্বাচনে, যে জনপ্রতিনিধি আসবে, সে যদি প্রশাসনের সাথে, বর্তমান প্রশাসন মোটামুটি মাদকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, তারা চেষ্টা করতেছে। প্রশাসনের সাথে যদি জনপ্রতিনিধি যোগ দেয়, প্রশাসনের সাথে জনপ্রতিনিধি সম্পৃক্ত থাকে মাদককে নির্মূল করার জন্য, তাহলে একেবারে সহজ। আরেকটা সাথে লাগবে, আমার যে কর্মী বাহিনী লাগবে, সেই লোকগুলো কিন্তু মাদক মুক্ত হইতে হবে। তা মাদক মুক্ত লোকদেরকে নিয়ে কর্মী বাহিনী করতে পারলে তা মাদক মুক্ত সমাজ হবে। আমরা আশা করি আগামী নির্বাচন যে আসবে, সেই দিনাজপুরকে মাদক মুক্ত আসন হিসাবে একটা উপহার দেবে। আচ্ছা, এনসিপির প্রতিনিধি কিছু বলবেন কিনা? মাদক সমস্যা সীমান্তবর্তী এলাকা, এখানে প্রকট সমস্যা। আমাদের আলোচনার লিস্ট অনেক বড় ছিল, আসলে আমরা দুঃখিত সব বিষয়ে আমরা টাচ করতে পারি নাই। একটু বলবেন এই বিষয়ে আসলে পরিস্থিতি কি এবং আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনাকে যুক্ত করতে চাই। আগের ভাই যেই প্রশ্নটা করলো যে আমাদের চাল এবং লিচুর যে সিন্ডিকেট এবং পরে যে মাদক, এগুলোর সাথে আমরা রাজনীতিবিদরা যদি আমরা একতা ঘোষণা করতে পারি যে আমরা আমাদের যারা দলে আসবে, আমাদের যারা নেতা হবে এবং আমাদের যারা কর্মী হবে, আমরা তাদেরকে মাদক মুক্ত রাখবো, সিন্ডিকেট মুক্ত রাখবো, তাহলেই এটা সম্ভব। কারণ আপনি প্রত্যেকটি সমস্যার সমাধানে যখন যাবেন, যায় দেখবেন যারা এখানে বড় বড় অফিসার পদে আছে, তারা এগুলোর সাথে ওতপ্রোত জড়িত। আমার কোনো ভাই যদি আজকে মাদকের কোনো একটি তথ্য পায়, পুলিশকে দিচ্ছে, কালকে ওই ভাইয়ের উপরে ওই মাদক ব্যবসায়ী যায় চড়া হচ্ছে।
এই বাস্তবতাটা আমরা যতদিন ভাঙতে পারবো না ততদিন এই সমস্যার সমাধান করতে পারবো না। কারণ এখানে ওতপ্রোতভাবে পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমরা সাধারণ যারা মানুষ, যারা যুবক সমাজের কথা বলছেন, তারা প্রত্যেকেই জড়িত। কারণ যারা বেচে তারা যদি আমরা না কিনি কেউ বেচতে পারবে? আবার এইটার কথা আরেক বাস্তবতায় আবার যে এইটা হেরে যায় যে যারা বেচে তারা কি করে খাবে? আমরা তো তাদেরকে যথাযথ কর্মক্ষেত্রে দিতে পারিনি। শখ করে কেউ খারাপ হতে চায় না। মানুষ হালালটা পাওয়ার যখন আশা একবারই শেষে যায়। এটা বললেন যে যারা মাদক বেচে তারা বন্ধ করা হলে তারা কি করে খাবে? না না না, আমি বলতে যাচ্ছি তাদেরকে আগে আপনি তাদেরকে একটা শাস্তির আওতায় আনবেন। আপনার একটা প্ল্যান থাকতে হবে যে আপনি যে কোনো কিছুর একটা স্থায়ী সমাধান করবেন। আপনি তাকে নিয়ে যাচ্ছেন, আমার আইন এত দুর্বল, পরের দিনে তাকে জামিন দিয়ে দিচ্ছে, ওই যায় তো মাদক ব্যবসা করবেই। আপনি তাকে ওইখান থেকে নিয়ে আসেন, নার্সিং করেন, তাকে একটা কর্মক্ষেত্রের ব্যবস্থা করে দেন। অধিকাংশ মাদক ব্যবসায়ীরাই শিক্ষিত আজকাল, এই জন্য তাদের ব্রেনটার সাথে পারা যায় না। এবং যেই তরুণরা মাদকের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে তো ওই আর্থিক প্রলোভনেই দেখানো হচ্ছে। কারণ তাদেরকে বোঝানো হচ্ছে তুমি পড়ালেখা করে শেষে যাই কী করবা, তোমার তো কোনো চাকরি ক্ষেত্র নেই। বাস্তবতা তো এখানে যাই নীরব। একদম লাস্ট কমেন্ট আপনার কাছ থেকে শুনি এই মাদক সমস্যা, এবং আমরা প্রোগ্রাম শেষ করব। জি, এই মাদককে নিয়ে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, সমাজকে, সবাইকে, শুধু রাজনীতিবিদ না, আলেম ওলেমা সবাইকে এগিয়ে আসতে হবে এই মাদকের বিরুদ্ধে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন গেস্ট হিসেবে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিনাজপুরের সমস্যাগুলো আসলে অনেক বেশি। এখানকার শিল্প কারখানা, এখানকার বেকার সমস্যা, এখানকার কৃষির আরও অনেক সমস্যা, এখানে স্বাস্থ্যসেবা, এখানে শিক্ষা নিয়ে অনেক রকমের প্রশ্ন ছিল। আমাদের যেই সময়টুকু ছিল তার মধ্যে আমরা যতটুকু পেরেছি আলোচনা করেছি। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল হয়তো আপনার জেলায় আমরা গিয়ে হাজির হব আপনাদের সমস্যা নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে 26-এর নির্বাচন এখানেই শেষ হচ্ছে।